স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল রাজধানীতে আধা হরতাল ডেকেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই হরতালের সমর্থন দিয়েছে বিএনপি। হালের রাজনীতিতে বইছে নানামুখী হাওয়া। এসব নিয়ে আজকের আলোচনা হাল চাল। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের সবাইকে। জনাব মাহফুজুল্লাহ, হরতাল ডেকে সরকারের সিদ্ধান্তের মোকাবেলা কতটুকু করা যায় বলে আপনি মনে করছেন? না, হরতাল তো রাজনৈতিক দলগুলো বা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণে ডাকে, সেখানে আবার ইস্যু ভিত্তিক একটা মূল্যায়নের ব্যাপার আছে। হরতাল ডেকে যে সবসময় সরকারকে কাবু করা যায় বা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনে সরকারকে বাধ্য করা যায় এমন নয়। আমাদের জীবনে হরতালের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু একটি পর্যায়ে যদি হরতাল একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যায় তখন কিন্তু সরকার অনেক সময় মাথা নত করতে বাধ্য হয় বা তার অবস্থান বদলাতে বাধ্য হয়। যে বিষয়টি নিয়ে আগামীকালকের হরতাল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের সমর্থন দেওয়া উচিত, দলমত নির্বিশেষে। এর কারণ হচ্ছে, কারণ আপনি দেখবেন ক্ষমতাসীন দলের যে জোট সেখানেও কিন্তু এটা নিয়ে আপত্তি হয়েছে, কারণ এটি এমনই একটি সমস্যা যেটি জনাব মোয়াজ্জেম হোসেন আরও ভালো বলতে পারবেন, যে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনে যে সংকট তৈরি হবে অর্থনৈতিক। এখন আপনি বলুন যে 300 টাকা, এটা হয়তো খুব বড় অ্যামাউন্ট না, কিন্তু এই 300 টাকা 300 টাকা 300 টাকা করেই কিন্তু অ্যামাউন্টগুলো বাড়তে থাকে। তারপরে সামনে বাড়বে বিদ্যুতের দাম। সরকার যেই যুক্তিতে এই দামগুলো বাড়াচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য যুক্তি নয়। কারণ একদিক সময় বলা হলো যে আমরা ভর্তুকি কাভার করার জন্য, দেখেন একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তুকি আর সরকারের ভর্তুকির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এক্ষেত্রে অবশ্য সরকারের ভর্তুকির ব্যাপারটি সামনে আনে নাই সরকার, কিন্তু মাহমুদুল্লাহ, আপনি কি সত্যি সত্যি মনে করেন যে 30-35 লাখ গ্রাহক যারা বাসাবাড়িতে বসে আরাম করে গ্যাস পায় তাদের দাম কমই থাকা উচিত? আপনি এটা মনে করছেন? না, এখন এটা খুব আপেক্ষিক প্রশ্ন। তাদের কম থাকার মানে বলতে আপনি কি বলতে চাচ্ছেন? এক নম্বর হচ্ছে যে জ্বালানি নিরাপত্তার একটা বিষয় আছে এখানে, জ্বালানির অ্যাভেলেবিলিটি মানে প্রাপ্যতা নিশ্চিত করার বিষয় আছে। হঠাৎ করে আপনি আপনার গ্যাস ক্ষেত্র নতুন অনুসন্ধান না করে, নতুন গ্যাস উত্তোলন না করে বেশ কয়েক বছর ধরেই তো এলএনজি এবং এলপিজি করা হয়েছে। এটা সম্পর্ক কিন্তু সমাজে অনেক অভিযোগ আছে যে কিছু কিছু বিশেষ লোককে সুবিধা দেওয়ার জন্য। এখন আপনি বলতে চান যে সিলিন্ডারের যে দাম, এই দাম কি রেশনাল প্রাইস? নো, এই দাম রেশনাল প্রাইস না। আপনি যদি গ্যাসের দামের সঙ্গে আপনি বলবেন যে গ্যাসের দাম কম সেজন্য সিলিন্ডার বেশি, কই সিলিন্ডার তো কমছে না। আপনি কি মনে করছেন না যে পাইপলাইনে গ্যাস নিরুৎসাহিত করা উচিত? পাইপলাইনে গ্যাস কোথাও দেয় না আসলে। শুনেন, এই সবই যে বললাম আমি আপনাকে আপেক্ষিক প্রশ্ন। যেমন ধরেন এই যে বঙ্গোপসাগরে 35 লক্ষ লোকই আসলে এই সুবিধা পেয়ে যাবে। বাংলাদেশে বহু ক্ষেত্রে আপনার এই বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে, সামাজিক বৈষম্য দূর করতে হবে। যারা 30-35 লক্ষ লোক যারা পাচ্ছে, এটা একটা দুষ্ট চিন্তা যে আপনি বৈষম্য দূর করবেন। কোথাও বৈষম্য দূর হয় নাই। চীনের মতন সমাজতান্ত্রিক ব্যবস্থায় আপনি নিজেও দেখেছেন, আমি তো যেখানে কাজ করেছি, আজ পর্যন্ত কিন্তু সেখানে বৈষম্য দূর হয় নাই। বহু এলাকা আছে, উপকূলীয় এলাকার সঙ্গে দেশের অভ্যন্তরীণ যে বৈষম্য, বিভিন্ন জাতিসত্তার যে মধ্যে যে বৈষম্য, বেইজিং এর সঙ্গে সিনচিয়াংয়ের যে বৈষম্য, আজ পর্যন্ত তারা দূর করতে পারে না। আর আপনি বাংলাদেশে যেখানে ক্ষমতাসীন গোষ্ঠী বা ক্ষমতাশালী যারা, তারা জাতীয় সম্পদ লুট করে বড় লোক হয়েছে, বড় লোক হয়ে প্রতিপত্তি দেখাচ্ছে, আপনি সেটা অক্ষুণ্ণ রেখে আপনি সমাজে বৈষম্য দূর করবেন, এইটা হচ্ছে একটা মানে বৈষম্য না। যারা একটু বেশি সুবিধাভোগী তাদেরকে একটু কম সুবিধা দেওয়া হলো। কি দিচ্ছেন আপনি? মানে তারা তো যারা পাইপলাইনে গ্যাস পাচ্ছে, না, যারা বেশি সুবিধাভোগী এই সমাজে, তারা আপনি কতখানি সুবিধা পাই সমাজে? পাইপলাইনে গ্যাসটা বড় সুবিধা আমাদের জন্য। যারা আমরা 30-35 লাখ গ্রাহক আছি এবং যারা 15.5 কোটি লোক আছে। আপনি 2 বেলা ভাত খেতে পারেন, আরেকজন 2 বেলা ভাত খেতে পারে না, সেটা বৈষম্যের প্রশ্ন উঠে যাবে। কিন্তু আমি বলছি আমাদের সমাজে যারা বিভিন্নভাবে সুবিধাভোগী, এই মূল্যবৃদ্ধি কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না, এই মূল্যবৃদ্ধি ক্ষতিগ্রস্ত করবে আপনাকে আমাকে। এখন মানুষ যখন অর্থনৈতিক সংকট হলে, যেমন ধরেন যখন সংসারে বাজেটের উপর চাপ পড়ে, একজন মা কি করেন, যেখানে হয়তো দেখা গেছে, এগুলো অর্থনৈতিক গবেষণা আছে প্রচুর, যে 7 দিন যেখানে হয়তো তার সন্তানকে ডিম দিতেন, খরচ কমিয়ে তিনি সেটা 5 দিন করেছেন, 4 দিন করেছেন, 3 দিন, এইভাবে ম্যানেজ করেন। আপনি বিষয়টি একদমই স্পষ্ট করে তুলেছেন। আমি একটু জনাব মোয়াজ্জেম হোসেন আপনার কাছে আসতে চাই যে আমরা যে ধরনের হাউস হোল্ডে আমরা বাসা বাড়িতে পাইপলাইনে গ্যাস পাচ্ছি, সেই ধরনের হাউস হোল্ডে 300 টাকা গ্যাসের মূল্য বাড়ানো নিয়ে কোনো অর্থনৈতিক গবেষণা সেরকম আছে কিনা? আপনি কতটা সেটিকে অযৌক্তিক বা যৌক্তিক মনে করছেন? অ্যাকচুয়ালি আপনার একটা প্রশ্ন হচ্ছে পাইপ লাইনে গ্যাস সাপ্লাই দেওয়াটা উচিত কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি পাইপ লাইনের সাপ্লাই থাকা উচিত না।
আমি 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 যদিও তাও থাকে আমি মিটার বেস, যদি আপনাকে তো অনেকগুলি পরিকল্পনা হয়েছিল মিটার বেসে, আপনি মিটার দিতে পেরেছেন? বিদ্যুৎ গ্যাসটা মিটার সিস্টেম, আমি ব্যক্তিগতভাবে কিন্তু মিটার বেস করি, আমি যা কনজাম্পশন করি মিটার বেসড আমার রেট হয় আমি জানি। আপনাকে তো অনেকগুলি পরিকল্পনা ছিল এটা মিটার বেস করবো। এখানে ভেস্টেড ইন্টারেস্ট কিন্তু কারণ নানাভাবে কাজ করে, মিটার বেস করতে দেয় না, কারণ এখানে আবার গ্যাসের লিকেজ আছে এই আছে। তো পাইপ সাপ্লাইটা আমি আমার ব্যক্তিগত অভিমত এটা কিন্তু খুব ইকোনমিক রেশনাল লং টার্মের জন্য ভালো না। তো গ্যাসের দাম বৃদ্ধি যেটা করা হয়েছে, আপনার ইস্যু হচ্ছে যে ডোমেস্টিক হাউস হোল্ডের জন্য কী ধরনের প্রেশার পড়বে। দেখেন প্রেশার এটা নিঃসন্দেহে পড়বে, এ বিষয়ে কোনো, কারণ এটার একটা প্রেশার তো পড়বে ইমিডিয়েটলি আপনার এক্সপেন্ডিচার আপনাকে ইয়ে হবে, কিন্তু এর পরবর্তীতে যেগুলি আসছে শুধু এটা তো এক অ্যাঙ্গেল রয়েছে। আমরা এই গ্যাস প্রাইস বাড়ার জন্য হাউস হোল্ডেরটা বাদ দিই, আমাদের অলরেডি ইঙ্গিত পেয়েছি, কারণ আমাদের জ্বালানি খাত বিদ্যুৎটা এখনও গ্যাস, বেশিরভাগ গ্যাস সোর্স, এবং ওইখানেও প্রাইস বৃদ্ধি হবে এবং তার বিদ্যুতের দামও বাড়বে। তারপরে আমাদের পরিবহন এতে বেড়াবে, এটা মাল্টিপল চেইন এফেক্ট হবে অ্যাডভান্স। এখন আরেকটা দিক হচ্ছে যে এই প্রাইসিংটা যখন করছেন তখন আপনি কি যে সেক্টরে কি আমরা সাবসিডি দিচ্ছি, আমি যতটুকু জানি সাবসিডি ইস্যুটা কিন্তু 80-র দশকে বেশি ইম্পর্টেন্ট ছিল, তখন সাবসিডি বেশি দিয়ে হচ্ছিল, আস্তে আস্তে সাবসিডিটা কমানো হয়েছিল। এখন কিন্তু যে গ্যাস কোম্পানিগুলি আছে তারা সরকারকে বেশ পরিমাণ প্রফিটও দিচ্ছেন অ্যাকচুয়ালি, প্রফিট দিলে তাইলে সেখানে সারপ্লাস তাদের অপারেশনাল আসে। কারণ আরেকটা ইস্যু হচ্ছে আমরা যে দামে গ্যাস পাই সেই দামটা কি ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ কিনা। দেখেন গ্যাস প্রাইস এক সময় কিন্তু এগুলি এলপিজি যে ইয়ে করেন এটারও একটা ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে, ওই মেট্রিক্স আছে দেখলে দেখা যায় কোনো সময় আমাদেরটা সংগতিপূর্ণ, কোনো সময়ই ছিল না, যখন বাড়ছে তখন আমাদের এখানে কম, যখন কম তখন আমাদের এখানে। এই ইস্যুগুলি কি এখন এটাকে কি আমরা মার্কেট বেসড পুরোপুরিভাবে করতে পারবো কিনা, মার্কেট বেসড পুরোপুরি করতে পারার পিছনে অনেক প্লাস মাইনাস আছে অ্যাকচুয়ালি গ্যাস নিয়ে অ্যাকচুয়ালি। আরেকটা হচ্ছে এলপিজি গ্যাস, আমাদের আজকে আমি দেখলাম যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন অধিকতর নির্ভরশীল হবে আমাদের গৃহস্থলী এলপিজি গ্যাস, এবং সেখানে সাপ্লাই করবেন। সেখানে ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এলপিজির যে প্রাইস বিভিন্ন ক্ষেত্রে, উনি বলছেন এটা পরিবহন সমস্যার জন্য বেশি হচ্ছে, এবং এলপিজির জন্য বড় ধরনের পরিকল্পনা সরকার নিয়েছেন বলে আমরা অ্যানাউন্সমেন্টটা দেখেছি, এবং এখানে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করা হবে অ্যাকচুয়ালি। তো এলপিজি দেখেন ডিবেট, এলপিজি ইজ নট এ ব্যাড অপশন, ইটস নট এ ব্যাড অপশন এলপিজি যদি আপনি করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি অল সেড অ্যান্ড ডান আপনি দাম বাড়ালেন, কিন্তু ক্যান ইউ এনশিওর, আমরা কি নিশ্চয়তা দিতে পারি এই যে সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি বর্ধিত মূল্য দিচ্ছেন কিন্তু গ্যাস পাবেন না। আমি জানি যে অনেকগুলি পরিবার ঢাকার ভিতরেই আমরা টেলিভিশনের পর্দায় দেখি, আপনারাও রিপোর্ট করেন বিভিন্ন জায়গায় গ্যাস আমরা সংকট, সাপ্লাই সংকট আছে। তা আপনি এই পরিস্থিতিতে এটা কি আপনার আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই তাকে দিতে পারছেন না। মজা ভাই, আমি একটু আবার আপনার কাছে আসি, আমি শুধু এইটি একটু জানতে চাইবো যে আমাদের যে সোসাইটির যে ক্যাটাগরি আছে যারা পাইপলাইনে গ্যাস পাচ্ছেন, আমরা ধরে নিতে পারি না যে তারা আসলে এ বা মানে অন্তত বি প্লাসে অংশগ্রহণ করছেন, তারা থাকছেন, এবং তাদের জন্য তাদের বেতন বাড়বে, তাদের আয় বাড়বে, কিন্তু তাদের 300 টাকা গ্যাসের মূল্য বাড়বে না, এটি খুব যৌক্তিক মনে হয় কিনা? না না, ওটা তো কোন কোন ক্যাটাগরি আর গৃহস্থলী হবে। আমার মনে হয় যে পাইপলাইনে গ্যাস পান তারা কি সোশ্যাল ক্যাটাগরিতে? পাইপলাইনে গ্যাস পান তার ভিতরে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনিক শ্রেণী আছেন, আবার সরকারি কর্মচারী, মধ্যবিত্তের আয় দ্বিগুণ হয়েছে। সরকারি কর্মচারী, কোন মধ্যবিত্তের আয়? সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীদের বেতন বাড়ে না, না সরকারি কর্মচারী আগে থেকেই বেতন বেশি পায়। না না না, আপনি এটা মনে হয় আর কি, আপনি বাস্তবে গিয়ে দেখেন, এটা উনি ভালো বলতে পারবেন, ওইরকম ভাবে বেতন বাড়ে নাই। না, আপনার ক্লাস 4 এমপ্লয়িজেরাও সরকারি গ্যাস পান, কারণ যেখানে গভর্নমেন্ট কোয়ার্টার আছে। কিন্তু এটা মানে, তো এটা ঠিক যারা গ্যাস লাইন, পাইপ গ্যাস লাইন পান অ্যাকচুয়ালি তারা, মাহফুজুল্লাহ হয়তো ডিসএগ্রি করবেন, রিজনেবলি তারও যুক্তি আছে, কারণ সমস্ত কথাই তো শেষ কথা না, সব যুক্তি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে গ্যাস একটা সাপ্লাইয়ের অপ্রতুলতা, সংকট রয়েছে গ্যাসের, যেখানে আমার বিনিয়োগের ক্ষেত্রে দেখেন গ্যাস সাপ্লাই কিন্তু একটা অন্তরায় আমাদের অবশ্যই। আমার মনে হয় যে মজা ভাই যে প্রশ্নটি তুলেছেন সেই প্রসঙ্গ থেকে একটু নাইমের কাছে আসে, যে নাইম ভাই এই কথা ঠিক, সরকার যে কোনো সমস্যারই সমাধান করতে চায় দাম বাড়িয়ে, যেটা সরাসরি প্রভাব
আমরা ভোক্তাদের উপর পড়ে। এবং সেটি শুধু আসলে পাইপলাইনে গ্যাস না, আমাদের মনে রাখতে হবে যে সিএনজির দামও বাড়ানো হচ্ছে, তার মানে পরিবহন খাতে দাম বাড়বে, পরিবহন খাতে দাম বাড়া মানে সেটির একটি কিউমুলেটিভ এফেক্ট আমাদের সবার উপর পড়বে। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে যে আলোচনাটা হয়েছে গৃহস্থালিতে এই যে রানিং মানে পাইপলাইনে গ্যাস বা রানিং গ্যাস যেটা আমরা দিচ্ছি, এটা তো প্রথমত যখন বাংলাদেশে গ্যাস আবিষ্কৃত হয় পাকিস্তানের সময়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের এই গ্যাস সরবরাহ দিয়েই তো শুরু। তখন তো ধরেন আমাদের জ্ঞান বুদ্ধি মানে মানে ভবিষ্যৎ দৃষ্টির একটা সীমাবদ্ধতা ছিল। এটা কিন্তু আমি সমালোচনা বা নেতিবাচক অর্থে বলছি না, মানে তখন আমরা একটা পরাধীন অংশ ছিলাম পাকিস্তানের, তো তখন চিন্তা ভাবনা একরকম ছিল। কিন্তু যতদিন গিয়েছে এখন আমরা জানি এইটা এই যে মোয়াজ্জেম ভাই যে কথাটা তুলছেন, এইটা কোনোভাবে এটার প্রেসার ঠিক রেখে সার্ভিসটাও তো নিয়মিত রাখা, এটার আপহিল টাস্ক হবে, এটা সাইন্টিফিক্যালি ভেরি এক্সপেন্সিভ হবে এরকম একটা কিছু মেনটেন করা। নতুন করে লাইন দিয়ে গ্যাস দেওয়া তো গভর্নমেন্ট বন্ধই করে দিয়েছে। এখন আপনি চিন্তা করেন এইভাবে, একটা দেশের নাগরিক সমাজের মধ্যে পাশাপাশি বাড়িতে আমার পাইপলাইনের গ্যাস আরেকজনের বাসায় সিলিন্ডারে, এই বৈষম্যই তো আপনি রাখতে পারেন না। আমি সিলিন্ডারের দাম কমানোর ক্ষেত্রে আপনি উদ্যোগ নেন, আমি এটাই বলছি পাইপলাইনের দাম আপনি বাড়াতে হবে। আমাদের দুটোই করতে হবে, একচুয়ালি সিলিন্ডারেরটা কিছু কমানো আর পাইপলাইনেরটা ধীরে ধীরে আরেকটু বাড়ানো, যাতে এটা একটা মাঝামাঝি জায়গায় আসে। কারণ মানে কোনো একটা অ্যাব্রাপ্টলি কমানো, কারণ ওটা তো আবার প্রাইভেট সেক্টরে হচ্ছে, সুতরাং এটাকে কিছুটা মার্কেটের সাথে সামঞ্জস্য, বিশ্ববাজারের সাথে, কারণ মোয়াজ্জেম ভাই বলছেন যে এখানে তো বিশ্ববাজারটা আসবে। আমরা যখন গ্যাস ইনিশিয়ালি দেওয়া শুরু করি তখন কনসেপ্টটা ছিল গ্যাসের প্রাইস নেওয়া না, অ্যাকচুয়ালি গ্যাসটাকে ফ্রি মনে করা হইতো, যে এটা আল্লাহর দান, মাটির নিচ থেকে পাচ্ছি, শুধু এটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য যে খরচ ইনভেস্টমেন্ট, ওইটা মানে মানে মেনটেন করা যায় কিনা, দ্যাট ওয়াজ দি দৃষ্টিভঙ্গি। এখন যে মানে কোথাও কোথাও বলা হয় অপারেটিং লাভ লোকসান, এটা আসলে হলো ওই যে খরচের টাকাটা ওঠে কিনা এগুলি মেনটেনেন্সের, এবং চুরি দাঁড়ির তো নানান বিষয় আছেই। তো এটা একটা হোল ম্যানেজমেন্ট ক্রাইসিস কিন্তু এটা নিয়ে। তারপরে আসে ডেঞ্জারটাও, এটা কিন্তু বিপদেরও ব্যাপার আছে। এই লাইনগুলি কিন্তু গ্র্যাজুয়ালি অবসলিট হয়ে যাচ্ছে, এইগুলি অ্যাটল গভর্নমেন্ট কিন্তু খোলাসা করছে না। আমি যেখানে যেটা মনে করি গভর্নমেন্টের এই বিষয়ক একটা মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করা দরকার মানুষের কাছে, যে আমরা কিভাবে গ্র্যাজুয়ালি এই লাইনগুলি আর রিপেয়ার মেনটেনেন্স না করে আস্তে আস্তে এগুলি থেকে মুক্তি নিব, এবং ওই এলপিজির কথা যেটা বলা হচ্ছে যে এটা দিয়ে কিভাবে ধীরে ধীরে প্রাইসটা আবার সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, প্রতিটি জিনিস গভর্নমেন্টের একটা পরিকল্পনা হিসেবে মানুষের কাছে দিলে মানুষ কিন্তু এটা গ্র্যাজুয়ালি এটা রিজনিং করতে পারে। কিন্তু আমরা গভর্নমেন্টকে কেন বিশ্বাস করব? আমরা যখন দেখি যে বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে কমতে, ঠিক আছে এখন একটু বেড়েছে কিন্তু আসলে তো বিশ্ববাজারে জ্বালানির দামটা কমের দিকেই, তো সরকার আমাকে গ্যাসের দাম বাড়াবে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াবে, সেটি আমরা আসলে মানে কেন এত এখানে বিশ্বাসের চাইতে আল্লাদের ব্যাপার না। দেখেন, আমাদের যখন বিশ্ববাজারে তেলের দাম অনেক বেশি ছিল, আমরা একটা সময় ছিল বাংলাদেশের অর্থনীতি যখন কিন্তু হাইলি সাবসিডি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? আমাদের অর্থনীতিটার ওই রকম শক্তি তখনও তৈরি হয় নাই, কিন্তু এখন কিন্তু তৈরি হয়েছে। আমি মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে সামান্য মানে ভিন্নভাবে বলতে চাই, এটা দ্বিমত না, যে এই যে বলা হয়, আমি ফ্র্যাঙ্কলি বলছি একেবারে মানে কিছু এক্সেপশন ছাড়া 300 টাকা মূল্য বৃদ্ধির জন্য কাউকে 5 দিনের জায়গায় 3 দিন ডিম খাওয়াতে হবে সন্তানকে, এইরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে জেনারেলি নাই। আমি মোয়াজ্জেম ভাই মাহফুজুল্লাহ ভাইয়ের ব্যাপারে বলেছেন যে ভিন্ন দৃষ্টি আছে, অবশ্যই এটার এক্সেপশন তো আছেই, বেশ কিছু ফ্যামিলি আমি খুঁজে পাবো, তবে বাংলাদেশের অর্থনীতিটা ওই জায়গায় নাই। কিন্তু যদি সিএনজির দাম বাড়ে, পরিবহন খাতে তো জিনিসগুলি যেভাবে দাম বাড়তে থাকবে, সেটা তো পরিবারের উপর চাপ পড়বেই আসলে। না, পরিবারের উপর চাপ পড়বে, কিন্তু এই চাপটা কি? চাপটা হচ্ছে যে আমার যাতায়াতের ভাড়া একটু বাড়বে। এখন এটা তো আমাদেরকে অর্থনীতির স্বাভাবিক নিয়মেই এটা অ্যাকোমোডেট করতে হবে। এবং আমার কেন আয় 5 বছর পর পর আমরা যে নিয়মিত বেতন বাড়বে, আমরা যে এটা কেন বলি, বেতনটা বাড়ানোর কথা উঠে কেন, এই অ্যাডজাস্টমেন্ট গুলি করার জন্যই তো। এখন আমরা যদি
অ্যাডজাস্টমেন্ট করার জন্য বেতন বাড়ানোর সুপারিশ করব, আর যে কারণে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হবে এইগুলিকে প্রতি পদে পদে আমার মনে হয় যে নেগেট করব, সেটা কেমন হয়? আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা যে প্রসঙ্গে নিয়ে ফিরবো, মাহফুজুল্লাহ ভাই এই বিষয়ে যদি আর কিছু বলতে চান তাহলে বলবেন। আর আমরা যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে আজকে বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়সীমা শিথিল করে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয়েছে সংসদে, এই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো যে বিশেষ এই আইনটির ভালো মন্দ আপনাদের সবার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মাহমুদুল ভাই, বিশেষ প্রেক্ষাপটে বিয়ের সময়সীমা শিথিল করে যে বাল্য বিবাহ নিরোধ আইন পাশ হয়েছে বাংলাদেশের সংসদে, সেটি সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। সরি, তার আগে একটু ওই যে আগের অধিবেশনে দেখেন আমাদের এখানে তো দাম বাড়ে সব জিনিসের। আপনি পানির কথা যদি বলেন, পানির দাম বাড়ছে, কিন্তু আপনি খুব ভালো করে জানেন, আমরা প্রত্যেকে জানি পৃথিবীর বহু দেশ আছে যেখানে গিয়ে আপনি পোর্টেবল ওয়াটার বা রানিং ওয়াটার কোনো কিছু করা ছাড়াই আপনি পান করতে পারেন। আমরা কি এত বছরও সেটা করতে পারলাম না? আমি পয়সা দিয়ে যাব, সার্ভিসটা পাবো না, নিরাপদ পানি পাবো না। This cannot be an argument for any civilized government. This cannot be any justification. আপনি আমাকে মারধর করবেন কিন্তু সুবিধা দেবেন না, this cannot be an argument. আচ্ছা, এবার আসি আপনার ইয়েতে। আমি যখন এটা জাতীয় সংসদে এই বিলটি পাস হয়েছে আজকে, আমার খুব খারাপ লেগেছে। আমি তখন গাড়িতে বসে খবর শুনছিলাম, আমার কাছে মনে হয়েছে যে 2017 সালে বাংলাদেশের মতন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যে রাষ্ট্র গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে, যে রাষ্ট্র আধুনিক হওয়ার কথা বলে, সেই রাষ্ট্রে এইরকম একটা রিগ্রেসিভ আপনার আইন পাশ করলেন আমাদের সংসদ সদস্যরা। তাদের কি কোনো রকমের কোনো বিবেচনা হলো না? আপনি কেন এই যে আইনটা পাশ করে আপনি যে শর্তাধীনে, এইখানে তো আসল ফাঁকটা, শুভঙ্করের ফাঁকটা তো এই জায়গায়। অন্যত্র হ্যাঁ আপনি বলবেন যে অনেক পরিবারেই 21 বছর এবং 18 বছর আগে বিয়ে হয় না। আপনি যেই মুহূর্তে ধরেন, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হবে মেয়েরা। এবং 18 বছরের আগে যেই মুহূর্তে একটা মেয়ের বিয়ে হয়ে যাবে বিভিন্ন অজুহাতে, দেখেন এর সঙ্গে আবার ধর্ম আছে। আমি মনে করি যে সরকার ধর্মীয় গোষ্ঠীকে সন্তুষ্ট করবার জন্য এই জিনিস করেছে। কারণ ধর্মে আছে একটি মেয়ে যখন পিউবার্টিতে রিচ করবে তখন আপনি তাকে অভিভাবক হিসাবে তাকে বিয়ে দেবেন। এইটার ফাঁকে আপনি ধর্মীয় গোষ্ঠীকে যেভাবে আপনি পাঠ্য বইয়ের ক্ষেত্রে করেছেন, আপোষ করেছেন, এই একই কিন্তু সেই একই উদ্দেশ্যে এটা করা হয়েছে। আর আপনি একদিকে নারী শিক্ষার কথা বলবেন, মেয়েদের প্রগতির কথা বলবেন, মেয়েদেরকে সামনের জীবন, আর অন্যদিকে এরকম একটা বিশেষ বিধান এরকম করে রাখবে, এটা হতে পারে না। মহাজন ভাই, আপনার মতামত জানতে চাইবো যে বাল্য বিবাহ এবং বিশেষ প্রেক্ষাপটে। বাল্যবিবাহ এটা কিন্তু মন্ত্রীগতভাবে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আছে, সেখানে কিন্তু আপনার এইটার স্কোপটা কম এই ধরনের এক্সেপশন দেওয়ার জন্য, কারণ আমরা সিগনেটরি মেনে নিয়েছি। প্লাস আমরা ডিক্লারেশন অফ চিলড্রেন রাইট যেটা আছে সেটার ভিতরে আমরা এগুলি জাতিসংঘের স্বীকৃত সনদ, এগুলি কিন্তু অ্যালাউ করে না। আমার মনে হয় অ্যাকচুয়ালি এই এক্সেপশনটা যেটা করা হয়েছে অ্যাবিউজ হওয়ার চান্সেস খুব বেশি থাকে, কারণ এটা ডিসাইড হবে এমন একটা লেভেলে, আমি যতটুকু জানি নির্বাহী উপজেলার টিএনও লেভেলে হবেন। ওইখানে আপনি there may be some exceptions in very exceptional cases, কিন্তু যখন এক্সেপশনটা নর্মে পরিচিত হয়ে যাবে, আমাদের রুরাল আরবান মিলিউ চেয়ে রুরাল মিলিউতে এটা বেশি হয়, তো তখন কিন্তু এটা একটা আর সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে যে আমরা যে অভিষ্ট লক্ষ্যগুলি নিয়ে কাজ করছি আমাদের উন্নয়নের, এবং আমরা বলি প্রায় আমরা সবাই বলি সে লক্ষ্যগুলি আপনার তো এতে এফেক্টেড হবে ব্যাডলি। তো আমার মনে হয় এক্সেপশনগুলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অত্যন্ত সেখানে অত্যন্ত জুডিশিয়াসলি অ্যাপ্লাই করতে হবে। সব জায়গায় যে আপনার সবটাই আপনার 16 আনাই যে আপনি পুরোটা পাবেন একটা আইনের না, কিন্তু আমি এটা অন্তত প্রত্যাশা করব এটা অ্যাবিউজটা এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করা উচিত। নাই ভাই, কি মনে করছেন? এটা তো আজকে ধরেন পার্লামেন্টে পাশ হলো, এটা তো আমাদের কাছে অজানা ছিল না। এটা মন্ত্রিসভায়ও যখন অনুমোদন হয়েছে তখনও আমরা জানি যে এটা পাশ হবে, তখনও এটা নিয়ে আলোচনা সমালোচনা তো আমরা ন্যাচারালি করছি। আমরা কেউ অন্ততপক্ষে এখানে যারা আমরা আলোচনা করি তারা কেউ তাদের মেয়েদের তো এর কাছাকাছি কোনো বয়সে বিয়ে দেওয়ার কথা আমরা ভাবি না, প্রশ্নই আসে না, কল্পনার মধ্যে আসে না। বাট দি পয়েন্ট ইজ, আমাদের গ্রামীণ সমাজে আমরা কি করতে পারছি? না দিতে পারছি নারীর নিরাপত্তা, মানে 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 এই শিশুদের নিরাপত্তা, এই মানে বালিকাদের নিরাপত্তা না দিতে পারছি, তাদের মানে এডুকেশনটাও পুরোপুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমার অনিচ্ছা সত্ত্বেও এটা আইন হয়ে গেছে, যদি এই আইনটা রাখতেও হয় তাহলে এখানে কন্ডিশনসগুলি
একটু সুনির্দিষ্ট করে দেওয়া। যেমন ধরেন যদি এরকম এরকম কন্ডিশনস গুলো বলার আগে আপনি কি মাহফুজুল্লাহ ভাইয়ের যে মানে অনুসিদ্ধান্ত সেটার সাথে আপনি একমত কিনা যে আসলে ধর্মীয় গোষ্ঠীগুলিকে কিছুটা এইটা আমি পুরোপুরি একমত না। এইটা পুরোপুরি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে মানে কাছ থেকে আসে না, এটা লোকাল প্রবলেম, এটা সামাজিক সমস্যা। ধর্মীয় গোষ্ঠী, আমি আবারও বলি, কিন্তু ধর্মীয় আঞ্চলিক গোষ্ঠী সামাজিক সমস্যা নিরসন করার ক্ষেত্রে কি সরকার এত সিরিয়াস? না, এটা তো আরো তাদের- অনেক রকম সমস্যা তো না, আছে। এটা সমস্যা আছে এই জন্য যে এটার সাথে ভোটের সম্পর্ক আছে, গ্রামীণ ভোট, গ্রামীণ ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আমি বলছি না এখানে ধর্মীয় একটা এলিমেন্ট আছে, কিন্তু এইটা আমরা কিন্তু প্রকাশ্যে ওই রকম কোনো এটা নিয়ে বিরাট কোনো আন্দোলন যে বিয়ের বয়সের এই করতে হবে ইসলামী গোষ্ঠীগুলির, সেই রকম কোনো প্রপাগান্ডা আমরা কিন্তু দেখি নাই অ্যাজ এ জার্নালিস্ট। তারা মতামত দিত জিজ্ঞাসা করলে, কিন্তু তাদের কোনো এগ্রেসিভ প্রোগ্রাম আমার জানা মতে নাই। ইফ আই এম রং আপনি কারেক্ট করে দিয়েন। তো আমি এখন যেটা বলছি, এই জন্য আমি পুরোপুরি একমত না, কিন্তু আমি আবার এটা বলছি না ওইরকম একটা এলিমেন্টস নাই। আমাদের রুরাল লেভেলে এই ব্যাপারটা আছে, এবং কিন্তু এটা ধর্মের চাইতেও ওই মেয়েটার মা বাবা পরিবার তার মেয়েটাকে নিরাপত্তা দিতে পারছে না, এবং কেউ কেউ আর্থিকভাবে তাকে হয়তো সঙ্গতিও নাই মেয়েটাকে রাখার, মানে বিয়ে দিতে পারলে এটা অন্য বাড়িতে গেল। এটা ওই CNN এ আপনি গত দুদিন আমানপুরের ইয়ে নিয়ে, জর্ডানের ওই যে সিরিয়ার রিফিউজি ক্যাম্প নিয়ে বিরাট একটা স্টোরি আছে, সেখানে এই ইস্যুটা এসছে। আমার কাছে মোরলেস এটা বাংলাদেশের মতোই মনে হয়েছে। কিন্তু আমি যে কন্ডিশনগুলির কথা বলছি, এটা হচ্ছে যে এটা যদি করে দেওয়া যায় যে ঠিক আছে, আন্ডার এক্সেপশনাল কারণে যদি 18 বছরের আগে একটা মেয়েকে বিয়ে করাতে হয়, যদি এক্সেপশনাল এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, এই এক্সেপশনগুলি কি কি ক্ষেত্রে মানে এক্সেপশন হিসেবে গ্রহণ করা যাবে এটা সুনির্দিষ্টকরণ। আরেকটা হলো এটা শর্ত রাখা, যে মেয়েটা করবে তাদের যদি আমাদের আরো অনেকগুলো বিষয় নেবে। আপনার কাছে কিছু মনে হয় না যে নিরাপত্তার কথা আপনি বলছিলেন, আমাদের গ্রামের যে বোনটিকে মেয়েটিকে সরকার নিরাপত্তা দিতে পারছে না, তার ক্ষেত্রে কোনো এবিউজ করা হচ্ছে কিনা, কন্ডিশনস গুলি মানা হচ্ছে কিনা, সেটি দেখার ক্ষমতা এই রাষ্ট্রের আছে কিনা আপনার মনে হয়? নাই। কিন্তু আমি মনে করছি যে যখন কেউ একটা প্যারেন্ট যখন এই বিয়েটার প্রস্তাব নিয়ে যাবে, কখন সে প্রশ্রয় পাবে, ওই যে ব্যাপারটা তো আসলে এবিউজ হবে কিনা আলোচনাটা। না, ওনার প্রশ্নটা রিলিভেন্ট। ওরা হচ্ছে যে আমাদের ল যেগুলি আছে এগুলি আমরা এনফোর্স করার মতো আমাদের ক্যাপাসিটি আছে কিনা, বা আমাদের গভর্নমেন্ট, এটা হচ্ছে আমি ইরেসপেক্টিভ অফ হুএভার ইজ ইন পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার যারা আছে, আমার ইস্যু হচ্ছে আপনার দেখেন আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আইন পাই, আমরা কি ভোক্তারা আমাদের সেই প্রোটেকশনটা পাই? সেটাই না, আমি ছোট্ট একটা কথা বলি প্লিজ, সংক্ষেপে। আমার এক ব্রাদার ইন ল, সে একটা স্কুলের প্রিন্সিপাল, একটু গ্রামীণ। এই স্কুলটাতে কতগুলি মেয়ে বিয়ে হয়ে যাবে, সে কিন্তু ফ্যামিলিতে গিয়ে কনভিন্স করে বিয়েটা ঠেকাইলো অ্যাপারেন্টলি। পরে হুট করে মানে তারা রাজি টাজি হইলো, কিন্তু কিছুদিন পরেই মেয়েটাকে কমপ্লিটলি অন্য জায়গায় নিয়ে বিয়েটা দিয়ে দিছে। মানে এটা আমাদের আইন প্রয়োগ, আমি আবারও বলি লোকাল অথরিটি কিন্তু খুবই ইন্টারেস্ট নিয়েছিল, তারপরও এটা পারা যায় নাই। সুতরাং আমি এই জন্যই বলছি যে আমাদেরকে মানুষকে উদ্বুদ্ধ করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এগুলি সামগ্রিক একটা পরিবেশ উন্নত করতে হবে। আর লেখাপড়ার দিকে ধরেন একটা মেয়ে, আমি যে মায়ের গর্বে, তিনি কিন্তু 15 বছরের নিচের মাই ছিলেন আমার, কিন্তু আমি বলছি যদি একটা মেয়ে যদি লেখাপড়াটা অন্তত করা থাকে, যে ক্লাস 9-10 পর্যন্ত লেখাপড়া করেছে এবং 15 বছর বয়সে তার বিয়ে হয়ে গেছে, তাতেও কিন্তু তার ক্ষতিকর দিকগুলি একটু কম হবে। তার মানেই না আমি উৎসাহিত করছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের একটা অন্য একটা প্রসঙ্গে যেতে হচ্ছে। আপনি জানেন যে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 প্রকার সংঘর্ষের ঘটনায় মারা গেছেন, হতাহত হয়েছেন। এবং আমি একজন নির্বাচন কমিশনারকে শুনছিলাম, জনাব রফিকুল ইসলাম, তিনি বলছেন যে এই নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। এই নির্বাচন কমিশনকে কেমন মনে হচ্ছে সেটি আপনাদের কাছে একটু জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। নাইম ভাই, আপনার কাছ থেকেই জানতে চাইবো যে খুব সংক্ষেপে আপনি যদি বলেন এই নির্বাচন কমিশনকে কেমন মনে হচ্ছে, কারণ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে সংঘর্ষ হয়েছে তাতে তিনি মনে করছেন যে এটি আসলে নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। আমি নির্বাচন কমিশন নিয়ে আমার কথা একটাই, নির্বাচন কমিশন দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একক প্রতিষ্ঠান নয়, এবং এটা কোনোদিন কেউ পারবে না। এটা নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই যে কোনো একটি নির্বাচনকেও ভালো করার, এটা নারায়ণগঞ্জেরই হোক বা কুমিল্লা সিটি কর্পোরেশন হোক বা ওয়্যারএভার। কারণ হচ্ছে একটা নির্বাচন ভালো হবে কিনা এটা ক্ষমতাসীন দল
এবং প্রতিপক্ষীয় শক্তিশালী রাজনৈতিক দলগুলোর প্রধান ভূমিকা সেখানে। সরকার এবং সরকারি দল কি ভূমিকা নিবে তার উপরে অনেকখানি, কারণ দলগুলো কেমন ক্যান্ডিডেট দিবে, কিভাবে তারা অংশগ্রহণ করবে তার উপরে অধিকাংশ। নির্বাচন কমিশনের উপর কোনো মানে অবিচার করে কিছু লাভ হবে না, মানে অভিযোগ করে, সরি অবিচার না, অভিযোগ করে কোনো লাভ হবে না। মজাব ভাই এই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। না, আমি এখানে নইমের সাথে এক জায়গায় একমত। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের কম্পোজিশন ইম্পর্টেন্ট, কিন্তু ঠিকই অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মেইন জিনিস হচ্ছে ইলেকশন কমিশন একলা কিন্তু এককভাবেই আপনার যেখানে প্রতিষ্ঠানগুলি যদি আপনার ঠিক মতো ফাংশন না করে, একটা নির্বাচনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বলবো আমাদের পুলিশ বাহিনী, পুলিশ ফোর্স, অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন, আপনি ইনস্টিটিউশন যদি ফাংশন না করে, প্লাস নইম যে ইস্যুটা এটাও কারেক্ট, আপনার পলিটিক্যাল পার্টিদের কোড অফ কন্ডাক্ট, তাদের নিজস্ব এবং ক্যান্ডিডেটদের, আমরা যদি মার্শাল বাহিনীকে অ্যাপ্লাই করার ইয়েটা ক্যান্ডিডেটদের ভিতরে সৃষ্টি হয়, কতগুলি কোড অফ কন্ডাক্ট কিন্তু নিজেদেরকে মানতে হবে। এককভাবে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কিন্তু নির্বাচন কমিশনের কাজটা কি তাহলে? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যে কতগুলি গাইডলাইন দেওয়া, মানে এই কাজটা কিছু স্বেচ্ছাসেবক আনসার বাহিনী দিয়ে কেন করানো যাবে না? না, আপনি নির্বাচন কমিশনটা একটা প্রফেশনাল অ্যারেঞ্জমেন্ট করে তো একটা কনস্টিটিউশনাল বডি, আমাদের কনস্টিটিউশন বডি, আপনি রাইট, ইউ আর রিটার্নিং অফিসারগুলি কিন্তু ইলেকশন কমিশনের ইলেকশন না, অফিসার, ইলেকশন কমিশনার কর্তৃক নিয়োজিত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জেলা আমরা আইনিভাবে প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে শক্তি দেই নাই, এইজন্য হচ্ছে। অ্যাকচুয়ালি শক্তি যদি নাই তাহলে আর থাকার দরকার কি? না, আপনি এই কথা কিন্তু বলবেন যে ইলেকশন কমিশন থাকার দরকার আছে, ইলেকশন কমিশন থাকবে, নাহলে তো আপনাদের মোয়া হিসাব রক্ষক, ওটা তো কনস্টিটিউশন পোস্ট, ওটাও তো রাখতে হবে। কিন্তু এগুলি ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত, ঠিক, এগুলির ভিতরে কম্পিটেন্ট যোগ্য লোক। এখন বাংলাদেশের সংজ্ঞা কম্পিটেন্ট, যোগ্য এবং নিরপেক্ষ এ সম্বন্ধে কিন্তু আমার প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে এটা বিচার করি। এটা আমি আনফর্চুনেট বলবো, মানে আপনি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল, এটা প্রত্যেকে দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করেন। যে আমি সরকারি দল বিরোধী দল কেউ না, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কালচার এমবেডেড। তবে অধিক স্বচ্ছ নির্বাচন করতে হলে আপনাকে নির্বাচন কমিশন থাকার তো দরকার আমি মনে করি, এবং নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা থাকা উচিত। কিন্তু ক্ষমতা রেখে লাভ কি, যে ক্ষমতা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যেখানে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন, আমি আপনি স্বীকার করি ইনস্টিটিউশনাল ম্যাল ফাংশনিং বলেন, ডিসফাংশনাল বলেন, সেখানে এটা ইজ নট পসিবল। প্রথমে আপনি গভর্নেন্স ইস্যুটা অ্যাড্রেস করেন বাংলাদেশ। কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশনটা কিন্তু বেটার হবে। কেন বলতেছি, কারণ দুইটা প্রার্থীর মনোনয়ন দিয়েই বোঝা যায় যেটা নারায়ণগঞ্জের মতো একটা ইলেকশন হবে। না, আপনি তো একজন নির্বাচন কমিশনার একটা সরি মন্তব্য এখানে শোনালেন, আমাদেরকে সবাই শুনেছে, রফিকুল ইসলাম সাহেবের। উনি বলেছে ওখানে একজন মানুষ মারা গেছে, বলছে যে এতে কোনো প্রভাব পড়বে না। এই ধরনের মন্তব্য অতীতে আমরা শুনেছি। তো কতজন মানুষ মারা গেলে তারপরে নির্বাচনে এর প্রভাব পড়বে, এই যে মন্তব্যগুলো তারা করেন, এখানেই পরিষ্কার হয়ে ওঠে যে তারা অনেক দায়িত্বহীনভাবে এই মন্তব্য করেন। এখন একজন মারা গেছে, একজন মানুষের জীবনে কি কোনো মূল্য নাই? এবং আপনি সামনে তো বেশ কিছু হবে, নির্বাচন হবে 6 তারিখে, বেশ কয়েকটি উপজেলা হবে, তারপরে আছে আপনার কুমিল্লা, যেটা নাইম বলছিলেন, কুমিল্লা পৌরসভার, এবং আরও আছে। লেট আস ওয়েট অ্যান্ড সি। এইটা ওনারা বলে দায় এড়াতে পারবেন না। এখন আসেন নির্বাচন, এটা খুব জেনারেলাইজড স্টেটমেন্ট আমার মনে হয়, যে নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না শুধুমাত্র, না, এইটা যেমন সত্যি, আবার ঠিক তেমনিভাবে ওইটাও সত্যি যে সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়ান অফ দি মেজর কম্পোনেন্ট হচ্ছে একটা শক্তিশালী নির্বাচন কমিশন। এটা সত্য, কারণ যদি আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি সহযোগিতা না করে, এবং যেটা আপনি বলার চেষ্টা করছিলেন যে রিটার্নিং অফিসার হচ্ছেন ডিসি, এখন ডিসি অভিযোগ আছে আমাদের দেশে ডিসি ওসি এরা নির্বাচন করেন, তো সেই ক্ষেত্রে ওদেরকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি দিয়ে? আর বিভিন্ন রাজনৈতিক দল যারা কম্পিটিটর, তারা হলেই যে সমস্যার সমাধান হবে, মানে তারা সুআচরণ করলে, কারণ কেন দেখেন সবসময় যে সরকার আমাদের দেশে ক্ষমতায় থাকে, সেই সরকারের একটা বড় গুণ হচ্ছে তারা তাদের দলকে এমনভাবে ক্ষমতায়িত করে নির্বাচনের সময় যাতে প্রতিপক্ষ ওখানে টিকতে না পারে, সেটা অস্ত্রের মাধ্যমে, টাকার মাধ্যমে, বিভিন্ন রকম মাধ্যমে এটা করে। সেই জন্যে এই শুধুমাত্র নির্বাচন কমিশন আপনি বলবেন যে কি করতে পারে, অনেক কিছু করতে পারে। তারা যদি মনে করেন যে নৈতিকভাবে তারা দায়িত্ব পালন করছেন না, let them come out of it. Go to the people, tell the people যে আমরা এরকম ভাবে সুষ্ঠু নির্বাচন করতে চাইছি, আমরা পারছি। তারা কমপক্ষে মানে এই
ফ্ল্যাগটি রেজ করতে পারেন। আমরা একটা বিরতি নিচ্ছি মহাজলা ভাই, বিরতির পর ফিরে এসে আবার একটু রাজনীতিতে ফিরতে হবে আমাদের। আমরা জানি যে দলের ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এই অংশ হিসেবে নিষ্ক্রিয় সংস্কারপন্থী নেতাদের দলে ডেকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। এটি আমাদের রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। মাহফুজুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি চেয়ারপারসন যে দলের ঐক্য সুদৃঢ় করার যে নিষ্ক্রিয় সংস্কারপন্থী নেতাদের যে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন, এমনিতেই আমরা বিএনপির মধ্যে বিভাজন দেখতে পাই। আমরা ঢাকা মহানগরের কমিটি কার্যকর হতে পারছে না 2 বছরের বেশি সময় হওয়ার পরও। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? দেখেন, সব বাংলাদেশের দুটি বড় দলের উভয়ের ভেতরেই কিন্তু আপনি যে অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষ, এমনকি সশস্ত্র সংঘর্ষ প্রতিপক্ষের সঙ্গে, এইটি আমরা গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে লক্ষ্য করছি। এটা কোনো নতুন কোনো বিষয় না। এবং আমার ধারণা, যেখানে একটা দলের প্রচুর সদস্য সংখ্যা থাকে, মানে সদস্য থাকে, আসলে তো দুই দলের কারোর কাছে কিন্তু আপনি কোনো সদস্য তালিকা পাবেন না বা কোনো রেজিস্টার পাবেন না মেম্বারশিপের, তো সেখানে এগুলো অস্বাভাবিক কোনো বিষয় না। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু সামনে নির্বাচন হবে, দলকে বিএনপি গঠন করবার কথা মানে সুগঠিত করবার কথা বলে, সেই ক্ষেত্রে যারা অতীতে দলের পক্ষ হয়ে লড়াই করেছে, সংসদে নির্বাচিত হয়েছে, কিন্তু 2007 সালে কোনো একটা কারণে, বিভিন্ন কারণে বিভিন্নজন হয়তো কক্ষচ্যুত বলবো না আমি, তারা পদচ্যুত হয়েছে বা পিছলে পড়েছে, সেই সব মানুষগুলোকে ফিরিয়ে আনবার ব্যাপারে আমি মনে করি যে বিএনপির দিক থেকে তো এটা কোনো দোষণীয় কোনো পদক্ষেপ না। এটাই স্বাভাবিক একটা রাজনৈতিক দলের। আওয়ামী লীগও একই কাজ করেছে, যাদের আওয়ামী লীগের ভেতরে যাদের সংস্কারবাদী অভিযোগ ছিল। এবং এই পর্যন্ত দুজন, আমার ধারণা যে আরো অনেক যারা আছেন, তাদের প্রত্যেকেই বেগম জিয়া ফেরত নেবেন এই কারণে, কারণ প্রত্যেকেই ইলেকশনে খুব ফর্মিডেবল ক্যান্ডিডেট। রাইট। এবং সংস্কারপতিদের মধ্যে যে মানে শীর্ষস্থানে যারা ছিলেন, হাফিজউদ্দিন আহমেদ, সেটা তো অন্য কাজে এখানে। কারণ আরেকটা ব্যাপার আছে, ওরা যে যুক্তিটা দেখায় সংস্কারবাদীরা, ওরা বলে যে ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ বলে যে এত কিছুর পরেও আমরা, 2007 সালে পা পিছলে ছিল আমাদের, তারপরে তো আমরা অন্য দলে যাই না। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় পরীক্ষার যে প্রমাণ। জনাব মোয়াজ্জেম হোসেন, এই বিষয়ে আপনার একটু না, এই বিষয়ে কোনো মন্তব্য। আমার কাছে একটা জিনিস শুধু বলবো, সংস্কার পন্থী বলতে কি বোঝা যায় সেটা আমাকে প্রথম বুঝতে হবে। আর দলের ভিতরে সংস্কার যদি বলেন, আমি এটা বলবো যে এটা অনগোয়িং প্রসেস। এটা প্রত্যেক দলের ভিতরে একটা অনগোয়িং প্রসেস থাকে এবং এটা চলা উচিত। সংস্কার বলতে তারা মূলত এখন যদি 2007 সালের সরকারের আমলে কারো রোল একরকম ছিল, তো এই ক্ষেত্রে আমার মনে হয় মাহফুজুল্লাহ ইজ ভেরি রাইট। আমার মনে হয় বর্তমান ক্ষমতাসীন দল করতে, ওনাকে এমব্রেস করতে পারছেন আরো বেটার হয়ে। বিএনপির ক্ষেত্রে যে বিভিন্ন কারণে হয়নি। তবে সংস্কার দলের ভিতরে সংস্কারপন্থী, সংস্কার বিরোধী এটা না। একটা রাজনৈতিক দলকে, ডেমোক্রেটিক রাজনৈতিক দলকে তার ডেমোক্রেটিক ওয়েতে ডেমোক্রেটিক কালচারকে চালাবার প্রক্রিয়াটা সচল রাখার জন্য সংস্কারটা ইজ অ্যান অনগোয়িং প্রসেস। ওকে, নাইম ভাই, এই ব্যাপারে যে আপনার মন্তব্য। বিএনপি তো একটা শক্তিশালী দল এবং আগামী নির্বাচনটা তারা সিরিয়াসলি ফাইট করতে চাচ্ছে বলে অল ইন্ডিকেশনস আছে। এখন এটা খুবই ন্যাচারাল, আমি মনে করব যে এটা মানে এটা কারেক্ট ডিসিশন যে দলের নেতৃত্বের জায়গাটাকে শক্তিশালী করা। তাদের কিন্তু ভোটার বেজে কোনো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে সাংগঠনিক শক্তিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে নানানভাবে। তো যদি সেই জায়গাটা একটু রিপেয়ার মেনটেনেন্স করা যায়, আর এই সংস্কারপন্থীদের আনাটাকে আমি বলবো এটা ওভারহলের মতোই, এটা একটা বিএমআরই হচ্ছে আর কি। তো এরকম একটা বিএমআরই হয়ে গেলে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিটা, দলের যদি ইন্ডাস্ট্রি হিসেবে কল্পনা করি, এটা মোর ইফেক্টিভ হবে, প্রোডাক্টিভ হবে এবং আগামী নির্বাচনে তারা ভালো ফলাফলে, মানে তারা ভালো ফলাফল মানে এত আরামদায়ক তো হবে না, এটা বেশ চ্যালেঞ্জিংই হবে ইলেকশন, বাট তারপরও রিলেটিভলি তারা ভালো ফলাফলের জন্য আশা করতে পারবে। পরবর্তী প্রসঙ্গে যায় যে কাদের খান সহ 5 জনের আদালতে স্বীকারোক্তিমূলক জীবনবন্দি দেওয়ার পর এটা পরিষ্কার হয়েছে যে মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় আগে যাদের গ্রেফতার করা হয়েছিল তারা কেউ জড়িত নন। কিন্তু প্রশ্ন জাগতে পারে যে বিএনপি, জামায়াত, এমনকি আওয়ামী লীগের যে 155 জনকে গ্রেফতার করা হলো মঞ্জুরুল ইসলাম লিটনের, তাদের আসলে কি হবে? এখন সব ভালো যার শেষ ভালো। এখন অনেক সময় মানে পুলিশের পক্ষে সব সময় রাজনীতির প্রভাবের বাইরে থেকে কাজ করা সম্ভব হয় না, কিন্তু আমি যদি অ্যাটলিস্ট সৎভাবে এটা সমাপ্তিটা পাই, তাহলেও আমি পরিস্থিতি অনুযায়ী সন্তুষ্ট।
এই জন্য যে তাদেরকে তো আর বড় কোনো খেসারত দিতে বাধ্য করা হয় নাই, মানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন দলের হওয়া কারণে, তাদেরকে হয়তো একটু রাজনৈতিকভাবে তাদেরকে একটু শায়েস্তার শিকার হতে হলো, বাট আলটিমেটলি তারা যে মানে ক্ষতিগ্রস্ত হলো না, মানে অন্ততপক্ষে ইমপ্লয়েড হলো না মামলায়। এতে দুটো জিনিস প্রমাণ হয় যে পুলিশ শেষ পর্যন্ত প্রফেশনালি কাজটা করেছে। সো দিস শুড বি এপ্রিসিয়েটেড, বাট আগের অংশটা পরিহার করতে পারলে আমরা সর্বোত্তম হবে আর কি। ওয়াজেদ ভাই সম্পর্কে আপনার মন্তব্য একটু জানতে চাই। এটা তো কিছু নাই, আমার মনে হয় পুলিশ এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি আগের স্টেপ রাইট আর রং এটা আমি বলবো না, কিন্তু পুলিশ এই ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে টার্গেটিংটা ঠিকভাবে করা উচিত ছিল। তা আমি আজকে দেখলাম যে এসএসসি আবার ওনার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতেছে, অ্যান্টি কারাপশন কমিশন। আমি এটা আমি ইয়েতে দেখলাম, স্ক্রলে দেখলাম অ্যাকচুয়ালি টিভিতে। সুতরাং এই ইস্যুগুলি পুলিশ কিন্তু আমার মনে হয় পুলিশ যথেষ্ট এই সমস্ত কাজে রিয়েলি ইফ দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে। পুলিশ কিন্তু যদি রিয়েলি মিন করে পুলিশ ক্যান ফাইন্ড ইট আউট। কারণ আমরা এর আগে চিটাঙ্গে যে ঘটনা হলো, এসআই তার কি এসপি তার বাবুল আক্তার, আমি বলতে চাইছিলাম সেই কথা, সেই ইস্যুটাও সামনে নিয়ে আসেন, সেটাও প্রথম আমরা যাওয়া কিছুই দেখলাম, এখন এটা আরেক দিকে। আমি অবশ্যই এই প্রসঙ্গে আপনার কাছে একটি আলাদা প্রশ্ন করতে চাই, মাহফুজুল্লাহ ভাইয়ের একটু মন্তব্য শুনে নেই যে আপনি কি মনে করছেন যে 155 জনকে গ্রেফতার করা হয়েছিল? পুলিশকে দোষ দেওয়ার আগে তো আপনার রাজনৈতিক দলকে দোষ দিতে হবে, ক্ষমতাসীন রাজনীতি। কারণ গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কোনো ঘটনা ঘটলে যেগুলো একটু মানুষের সংসদও বলা হয়েছে, হ্যাঁ দৃষ্টিকারে, সঙ্গে সঙ্গে আপনি প্রতিপক্ষের দুটি রাজনৈতিক দলের উপর দোষ চাপিয়ে দেন, কিন্তু সেটা বিডিআর থেকে শুরু হয়েছে এখন এক, কারণ গতকালকে দেখলাম বিডিআর আগে থেকে যদি ধরি 21 আগস্টের থেকে শুরু, না 21 আগস্টে আপনার ইয়ে করা হয় না, সংসদে বলা হচ্ছে যে নিজেরাই করেছে। হ্যাঁ, কিন্তু এখানে তো প্রতিপক্ষকে আপনি দায় দিচ্ছেন। আমি সেই জায়গায় বলছি যে এখানে প্রতিপক্ষ আহত হয়েছে, নিহত হয়েছে, সেজন্য প্রতিপক্ষকেই দায় দেওয়া হলো। না, তারা বলেছেন যে নিজেরা আওয়ামী লীগকেই তো দায়ী করা হয়েছে। না, আপনি বিষয়টা বোঝাতে পারি না। আমি এইখানে একটা প্যাটার্ন দেখবেন, একেবারে বিডিআর ঘটনা থেকে শুরু করে এই পর্যন্ত প্যাটার্নটা, কিন্তু পরে দেখা যায় যে সেটা সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে 155 জনকে আপনি গ্রেফতার করলেন, তাদের এতদিন রেখে দিলেন, এটা কি হবে? কারণ আমরা গত কিছুদিন ধরে পত্রপত্রিকায় দেখছি যে বিনা বিচারে বছরের পর বছর বহু লোক আটকে থাকে। আমার ভয় হয় যে এই 155 জন আসলে এখন আইনি প্রক্রিয়ায় সহজভাবে তারা মুক্তি পাবেন কিনা। আমার এটা খুব একদমই সময় নেই, সেজন্য আমি মুয়াজ্জেম ভাই থেকে শুরু করতে চাই। মুয়াজ্জেম ভাই, আপনি বাবুল আক্তারের কথা বলছিলেন যে এসপি চট্টগ্রামে তার স্ত্রী খুন হয়েছেন, আপনি বলছিলেন সেটি প্রথমে জগাখিচুড়ি পাঠিয়েছিল, কিন্তু আমরা গণমাধ্যম যেভাবে রিপোর্ট করছি, যে সময় যা কিছু আমাদেরকে বলা হচ্ছে তা কিছুই আমরা আসলে রিপোর্ট করে যাচ্ছি সিঙ্গেল সোর্স থেকে। এইটির ব্যাপারে আপনার একটু পর্যবেক্ষণ শুনবো। এখানে আমি গণমাধ্যমের রিপোর্ট করছি, আমরা যেটা যখনই ঘটনা ঘটছে আমরা কিন্তু রিয়েক্টিভ ভাবে আমরা রিপোর্ট করছি। আমাদের কিন্তু আরো যদি অনুসন্ধানী হতাম, এখানে আমার মনে হয় আমাদের পাঁচটা যে ডাব্লিউ আমাদের মিলাইতে হয় এগুলি আমরা ঠিকভাবে মিলাইতে পারি না। তো মিডিয়া আমার মনে হয় ইস্যুটাকে অ্যালাইভ রেখেছে। আই ক্রেডিট দ্য মিডিয়া বিকজ মিডিয়া হ্যাজ কেপ্ট দ্য ইস্যু অ্যালাইভ। এখন যে স্টোরিগুলি এসছে, কালকে আমি প্রথম আলোতে লিড দেখলাম, আজকে ফলো আপ দেখলাম, অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াও দেখেছি নিউজ। এখন বলছে যে না, ওনার আসন মেয়ের মায়ে এক স্টেটমেন্ট দেখেন, মেয়ের যিনি মারা গেছেন উনি কিন্তু আগে যে বক্তব্য দিয়েছেন এখন সেই বক্তব্য থেকে উনি রিট্রিট করে। যুগান্তর, সমকাল এবং একাধিক পত্রিকা নাই ভাই, এই ক্ষেত্রে আপনি কি দেখেন যে যুগান্তর আরো অনেক আগে থেকে আসলে এটি? না, যুগান্তর না, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটার দ্বিতীয় তৃতীয় দিনের মধ্যেই আজকে যেগুলি আলোচনা হচ্ছে এগুলি কিন্তু চলে এসেছিল। সুতরাং আমি বলবো না যে আজকে যেদিকে যাচ্ছে এটা একেবারেই মানে আলাপ আলোচনায় ছিল না। আমি কেবল আসলে ফাইনাল ট্রুথটা কি এটা প্রফেশনালি দেখতে চাই। আমরা হয়তো দেখবো এক সময়, কারণ এটা পুলিশের স্ববিরোধিতা, মানে এটা আমরা স্পষ্ট দেখেছি যে আমরা কিভাবে শুনেছি যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল মনে আছে, তারপরে তার সাথে অ্যারেঞ্জমেন্ট হলো যে সে রিজাইন করলে তাকে আর অ্যারেস্ট করা হবে না। তো এটা কেমন কথা? এটা কোন আইনের শাসন? এবং আজকে তো দেখলাম যে ওই মহিলা আত্মহত্যা করতে গেছিলেন এর আগের বার, এটা কেন রিপোর্টেড ছিল না? এই কথাটা আমরা কেন বাইর করতে পারলাম না? আমরা তো গণমাধ্যমে পারি নাই আমরা, কিন্তু তখন অন্য পক্ষগুলো দেখেন, এই যে মেয়ের পক্ষ যে কথা বলবে তাদেরও তো সাহস লাগে। সাহসটা আবার একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা কোনো না কোনো ভাবে তৈরি হয়, অথবা কেউ এনভায়রনমেন্টটা তৈরি করে দেয়, কখনো কখনো মিডিয়া তৈরি করে দেয়, কখনো প্রশাসন তৈরি করে দেয়। এখন সেই এনভায়রনমেন্টটা সম্ভবত এসছে। মাহমুদুল ভাই, আপনার 20 সেকেন্ড শুনতে পারবো এই ব্যাপারে? আপনার 20 সেকেন্ডই
পুলিশ এটা নিয়ে তদন্ত করছে, সে ব্যাপারে মন্তব্য করার কিছু নেই, তারা সফলতার সঙ্গে নেবে। আমার শুধু একটাই প্রশ্ন যে অনেক এই ধরনের ঘটনা আমরা গত কয়েক বছর দেখেছি যেগুলো শেষ পর্যন্ত কোনো রকমের কোনো পরিণতিতে পৌঁছায় না। কাজেই এইটাও পরিণতিতে পৌঁছাবে কিনা আমার সন্দেহ। জনাব মাহফুজুল্লাহ, জনাব মোয়াজ্জেম হোসেন এবং জনাব নাইমুল ইসলাম খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।